জেনারেল আজিজের উপরে নিষেধাজ্ঞার পরে এর পরে কি? এটাই প্রশ্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের আপত্তিকে অগ্রাহ্য করে আমরা একটা ইলেকশন করে ফেলেছি। মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান পরিবর্তন করে নাই, কিন্তু এই নিষেধাজ্ঞা ওভারনাইট উঠে যাবে এটা কিন্তু ডোনাল্ড বলেননি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। ডোনাল্ড লুয়ের ঢাকা সফরের পর অনেকের ধারণা ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সব ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে। তবে গতকাল রাতে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের উপর মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণা আসার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে, তৈরি হয়েছে চাঞ্চল্য। অনেকের প্রশ্ন, এই সময় এসে কেন যুক্তরাষ্ট্র জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিল? সামনে কি আর কোনো নিষেধাজ্ঞা আসবে? আজ এ সকল বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের সঙ্গে রয়েছি আমি মারুফ হাসান, আমার সঙ্গে রয়েছেন মানবজমিনের বিশেষ প্রতিনিধি ও কূটনৈতিক রিপোর্টার মিজানুর রহমান। মিজান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। হঠাৎ করে এই সময় এসে কেন যুক্তরাষ্ট্র সাবেক জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল? মার্কিন যুক্তরাষ্ট্র জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নিচ্ছে এইটা এই সময়ে এসে হঠাৎ করে আসে নাই। এই ব্যবস্থাটা আপনার স্মরণে থাকার কথা 2021 সালে, যেদিন 2021 সালের 10ই ডিসেম্বর বাংলাদেশের র্যাব এবং র্যাবের 7 জন সাবেক এবং বর্তমান কর্মকর্তার উপরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র একটা নিষেধাজ্ঞা আরোপ করে। র্যাবের ওই উপরে নিষেধাজ্ঞার 24 ঘন্টার মধ্যে মানবজমিনে একটা স্টোরি পায় যে জেনারেল আজিজের ভিসা বাতিল হয়েছে এবং তাকে ওই রিপোর্টে উল্লেখ ছিল যে তাকে পত্র মারফত জানিয়ে দেওয়া হয়েছে যে তার ভিসাটা বাতিল করা হয়েছে। এই খবরটা জেনারেল আজিজ চ্যালেঞ্জ করেছিলেন। মানবজমিনের ওই রিপোর্টটা রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছিল এবং জেনারেল আজিজ রীতিমতো অস্বীকার করেছিলেন যে এরকম কোনো ঘটনা ঘটেনি। আসলে ডিপ্লোমেসিতে আপনার এইরকম ঘটনা যখন ঘটে, দুইটা বন্ধু রাষ্ট্রের মধ্যে যখন এরকম ঘটনা ঘটে, এটা একদিনে হয় না, এটার কনসিকুয়েন্সটা একদিনে সব দৃশ্যমান হয় না, এটা ওভারনাইট সব দৃশ্যমান হয় না। আপনি দেখেন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের একটা টানাপোড়েন চলছে, এটা একটা ওপেন সিক্রেট, কিন্তু এই আলোচনায় আমরা হয়তো একটু পড়েই যাচ্ছি। তার আগে আপনি দেখেন জেনারেল আজিজকে নিয়ে প্রশ্নটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো। জেনারেল আজিজের করাপশন নিয়ে বাংলাদেশে প্রচুর প্রশ্ন আছে। ওনার ভাইদেরকে সুযোগ সুবিধা দেয়া, ভাইদেরকে জেল থেকে মৃত্যুদণ্ড মওকুফ করা, এগুলো নিয়ে তো প্রশ্ন আছে। আমরা তো মানে গভর্নমেন্টের দিক থেকে এখন পর্যন্ত, আমি জানি না পরবর্তীতে কী হবে, এখন পর্যন্ত আমরা তার বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশন আমরা দেখিনি। আপনি বলতে পারেন যে উনি যেটা দাবি করেছেন যে আল জাজিরা যে ডকুমেন্টারিটা করেছিল এবং তারা যে দাবিটা উত্থাপন করেছিল সেই বিষয়টা আজকে মার্কিন যুক্তরাষ্ট্র ইকো করেছে। তা হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র তার মানে আল জাজিরার সেই রিপোর্টটা মার্কিন যুক্তরাষ্ট্র আমলে নিয়েছে। কিন্তু সেটা এত সময় পর কেন? ডিপ্লোমেসিতে আপনি এই সমস্ত ঘটনা ওভারনাইট হয় না, এগুলোতে আপনার সময় নিয়েই এই সমস্ত ঘটনা হয়। আরেকটা বিষয় আপনাকে বলি যে ডিপ্লোমেসিটা হচ্ছে এটা ফিল করার বিষয়। এটা আমাদের আবহাওয়া যেরকম উষ্ণ হলে বা আমাদের এই আপনার গরম যখন উত্তাপটা যখন বাড়ে, যখন এই গরমটা আমরা ফিল করি, ডিপ্লোমেসিটা তাই, এটা ফিল করার বিষয়। এটা অনেক জিনিস আপনি দেখবেন না। আপনি বলতে পারেন যে ডোনাল্ড বাংলাদেশে আসলেন, আমরা এক ধরনের মাখামাখি দেখলাম, বিরোধী দল তাদের সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, কিন্তু সরকারের দিক থেকে আমরা সবসময় দুই ধরনের ভাষ্য দেখেছি। একটা হলো পার্টি লেভেলে ডোনাল্ড ঢাকায় থাকা অবস্থায় ওবায়দুল কাদের এক ধরনের কথা বলেছেন, আমরা স্যাংশনের ভয় পাই না, নিষেধাজ্ঞা ভয় পাই, এক ধরনের কথা বলেছেন। আবার পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র মন্ত্রণালয় বা যাদের সঙ্গে উনি মিট করেছেন তাদের দিক থেকে আমরা একটা পজিটিভ ভাইব পেয়েছি এবং ডোনাল্ডও একটা পজিটিভ ভাইব দেওয়ার চেষ্টা করেছেন যে বাংলাদেশের নির্বাচন নিয়ে গত বছর জুড়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের টেনশন তৈরি হয়েছিল। এই শব্দটা উনি বলেছেন টেনশন। এই টেনশনের বাংলা আমরা বলেছি উত্তেজনা, কেউ কেউ বলেছেন টানাপোড়েন। এই টেনশন দিয়ে উনি এক শব্দ দিয়েই উনি সব বুঝিয়ে দিয়েছেন যে কোন অবস্থায় ছিল। আমি সর্বশেষ আমাদের ওয়াশিংটনে আমাদের একজন ডিপ্লোম্যাটের সঙ্গে কথা বলছিলাম, উনি আমাকে যে বিষয়টা বললেন সেটা হলো যে ওনারা যেটা ফিল করেন সেই জিনিসটা হচ্ছে যে 2022 সালের শুরুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কটা তলানিতে গিয়ে পৌঁছায়। উনি 22 সাল বলছেন, কিন্তু আমরা দেখছি এটার শুরুটা হয়েছিল 21 সালের শেষার্ধ থেকে এবং সেইটা পুরো বছর জুড়ে 22 সাল জুড়ে 23 সাল জুড়ে এটা চললো।
24 সালে এসে আমরা একটা ইলেকশন দেখলাম, যে ইলেকশনের মধ্য দিয়ে দৃশ্যত সরকার ক্ষমতায় চলে আসলো এবং মনে হলো যে আমেরিকা সব মেনে নিয়েছে। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে লু যে বার্তাটা দিয়ে গেলেন, উনি কি বললেন? আমি ক্যাটাগরিক্যালি বলছি, উনি বললেন যে আমাদের মধ্যে টেনশন ছিল, আমরা এইটাকে এড়িয়ে আমরা সামনের দিনে আমাদের মধ্যকার যে সমস্ত হার্ড ইস্যু আছে, এই হার্ড ইস্যুর মধ্যে কয়েকটা বিষয় উনি অ্যাড্রেস করেছেন। র্যাপিড স্যাংশন আছে, হ্যাঁ, হার্ড ইস্যুর মধ্যে মানবাধিকার আছে। উনি কিন্তু গণতন্ত্র শব্দটা এখানে ওনার ওপেনিং স্টেটমেন্টে যে স্টেটমেন্টটা উনি দিয়েছেন সেটাতে ওই গণতন্ত্র শব্দটা ছিল না। এতে অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যে বোধহয় এটা সেটেল হয়ে গেছে, আমেরিকা বোধহয় গণতন্ত্র শব্দটা বাদ দিল। কিন্তু আজকের যে স্টেটমেন্ট, আপনি এটাতে কি দেখলেন? যে গণতান্ত্রিক ব্যবস্থা এটা দুর্বল হয়েছিল আজিজ আহমদের এই ভূমিকার কারণে। এইটাকে পুনর্গঠন করা এবং এটাকে পুনরুদ্ধার করার জন্য এটা একটা পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের, যেটা আজকের স্টেটমেন্টে উনি ক্লিয়ার করলো, আমেরিকা ক্লিয়ার করলো। আজকের আপনি দেখেন স্টেটমেন্টে, ডোনাল্ড লু স্টেটমেন্টে উনি যে টুইটটা করলো মার্কিন দূতাবাস, সেটাতে কি বলছে? সেটাতে বলছে সমৃদ্ধ, নিরাপদ এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে বাংলাদেশের পাশে থাকবে। মেসেজটা লাউড অ্যান্ড ক্লিয়ার। পলিটিক্যালি আপনি এটাকে যেভাবেই এটাকে ইন্টারপ্রিট করেন, বাস্তবতা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে হারাতে চায় না, তার বন্ধুকে হারাতে চায় না। তার সাথে ডোনাল্ড লু এটা বলেছেন যে আমাদের মধ্যে একটা টেনশন ছিল, কিন্তু আমরা এই সম্পর্কটাকে রিবিল্ড করতে চাই। উই ওয়ান্ট টু রিবিল্ড আওয়ার ট্রাস্ট। উনি বলছেন আমাদের দুই দেশের জনগণের মধ্যে যে ট্রাস্টের সম্পর্ক, যে আস্থা এবং বিশ্বাসের সম্পর্ক, যেটাতে ফাটল ধরেছে, আমরা সেটাকে রিবিল্ড করতে চাই। মেসেজ লাউড অ্যান্ড ক্লিয়ার। কিন্তু এই তথ্যটা কি ডোনাল্ড লু যখন ঢাকায় এসেছিলেন তখন কি সরকারকে জানিয়েছেন? আমি আপনাকে একটু আগে যে কথাটা বলেছি, যে ডিপ্লোমেসিতে যে ঘটনাগুলো ঘটে সেটা আমরা পরবর্তীতে খবর পাই এবং এটা অনুমান করি আমরা, অথবা এটার উত্তাপটা আমরা টের পাই, উত্তাপটা আমরা টের পাই। এই আজকে ফরেন মিনিস্টার বললেন যে আমরা এটা জানতাম, তার মানে কি? এটা কোনো কোনো ফর্মে আমেরিকা সেই জিনিসটা বাংলাদেশকে কনভে করেছে। এবং জেনারেল আজিজের ইস্যু তো আজকের ইস্যু না। জেনারেল আজিজের করাপশন নিয়ে বাংলাদেশে বিস্তর প্রশ্ন। উনি যে দাবি করেছেন, উনি বলছেন জাতিসংঘের জন্য উনি স্পাইওয়্যার কিনেছেন, যে স্পাইওয়্যার নিয়ে এত আলোচনা, যে নজরদারির ইকুইপমেন্ট কেনা নিয়ে যেটা ওনার ভাইকে উনি দিয়েছেন, কন্ট্রাক্টটা দিয়েছেন এবং হাঙ্গেরি থেকে কিনেছেন, তার ভাই হাঙ্গেরিতে থাকেন, ওনার ভাই হারিস। এইটা নিয়ে এত আলোচনা, জাতিসংঘ স্টেটমেন্ট দিল যে না, আমাদের এখানে এটা ইউজ হয় নাই। এটা নিয়েও প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর আমরা চাই যে এই প্রশ্নগুলোর সুরাহা হোক, কারণ এইটা উনি ইউনিফর্মের বাইরে চলে গেছেন, উনি বাঁচিয়েছেন আমাদেরকে। উনি ইউনিফর্মে থাকা অবস্থায় যদি এই নিষেধাজ্ঞাটা আসতো, তাইলে এটা হতো আমাদের জন্য আরও বেশি অস্বস্তিকর। ভাগ্যিস যে উনি এখন ইউনিফর্মের বাইরে, কিন্তু উনি তো আমাদের সাবেক সেনাপ্রধান, আমাদের গর্ব অহংকারের আমাদের জায়গা, আমাদের সেনাবাহিনী। তা আমাদের সেনাবাহিনীর উনি 3 বছর সেনাপ্রধান, উনি কমান্ড করেছেন পুরো বাহিনীকে। উনি সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ অধিনায়ক। এর আগে বিজেপিতে 4 বছর ছিলেন। বিজেপি আমাদের প্যারামিলিটারি ফোর্স, সেটা আমাদের আরেকটা গর্বের প্রতিষ্ঠান। তো এরকম একটা দায়িত্বশীল জায়গায় থাকা ব্যক্তির তার করাপশন নিয়ে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র ক্যাটাগরিক্যালি কি বলেছে? মার্কিন যুক্তরাষ্ট্র যে জিনিসটা নিয়ে এসেছে সামনে, সেটা হলো বাংলাদেশের যেটা তারা ঘোষণা করেছিল। ফরেন মিনিস্টার বলেছেন যে ভিসা নিষেধাজ্ঞার আওতায় তো ভিসা নিষেধাজ্ঞা দেয় নাই তাকে। তারা কি দিয়েছে? তারা দিয়েছে ফরেন অপারেশন এন্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রিসিয়েশন অ্যাক্ট, যেটার 7031C ধারায়, সেটার আওতায় তাকে এই স্যাংশনটা দিয়েছে। তার মানে ওইটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তাদের যে ফরেন অপারেশনস আছে, তাদের যে প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামগুলি যেখানে তাদের অ্যাপ্রিসিয়েশন করার বা তাদের পুরস্কৃত করার কিংবা তাদের সহযোগিতা করার যে অ্যাক্টটা আছে, সেই অ্যাক্টের আওতায় এই স্যাংশনটা আসছে। সুতরাং এটা নতুন অধ্যায়। আমি আরেকটু জিনিস আপনাকে বলি। ডোনাল্ড লু
বাংলাদেশে ক্যাটাগরিক্যালি করাপশনের কথা বলে গেছেন। দেখেন, আমি তার স্টেটমেন্টটা আপনাকে স্মরণ করি, পাঠকদের জন্য বা দর্শকদের জন্য এটা আমরা স্মরণ করছি আলোচনা প্রাসঙ্গিক হওয়ার কারণে। ডোনাল্ড লো উনি বললেন যে আমাদের মধ্যে উত্তেজনা ছিল, আমাদের মধ্যে টেনশন ছিল। আরেকটা কথা বললেন যে এটা আমাদের সম্পর্কে খুবই সাধারণ বিষয়। এগ্রিড, দুই বন্ধুর মধ্যে এরকম ভুল বোঝাবুঝি এটা হয়, তাই বলে আমরা একজন আরেকজনকে ত্যাগ করি না। কারণ এর পেছনে অনেক কেমিস্ট্রি থাকে, অনেক কিছু থাকে। কারণ এই দুনিয়াতে তো এটা গ্লোবাল ভিলেজ, আমরা বসবাস করি। আমাদের জন্য কেউ আমেরিকা দরকার, আমেরিকারও আমাদেরকে দরকার। এরপরে উনি কি বললেন যে আমরা সামনে এগিয়ে যেতে চাই, আমরা সামনে তাকাতে চাই, আমরা পেছনে তাকাতে চাই না। পরক্ষণে উনি যে বিষয়টা বললেন যে আমাদের মধ্যে অনেক হার্ড ইস্যু আছে, আমরা সেই হার্ড ইস্যুগুলোতে কাজ করতে চাই। আমাদের অনেক সফট ইস্যু আছে, আমরা সফট ইস্যুগুলো নিয়ে কাজ করে হার্ড ইস্যুগুলো নিয়ে আলোচনাটাকে স্মুথ করতে পারবো। দেখেন, এই ডিপ্লোমেসিটা এই জায়গায় উনি সবই বললেন এবং এটা কোনো প্রশ্ন উনি নিলেন না, উনি শুধু বলে গেলেন। এরপরে হঠাৎ করে একটা জিনিস নিয়ে আসলেন, সেটা হলো কারাপশন। উনি কি বললেন যে আমরা করাপশনের এই আলোচনাটা আমরা মন্ত্রীদের সঙ্গে আমরা করাপশনের আলোচনা করেছি এবং আমরা চাই সরকারি কাজের স্বচ্ছতা নিশ্চিতে আমরা একসঙ্গে কাজ করতে পারি। খেয়াল করেন, সরকারি কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা একসঙ্গে কাজ করতে পারি, মেসেজটা কিন্তু এখানে। এবং উনি আরেকটা কথা বললেন, এর মাধ্যমে যেসব কর্মকর্তা দুর্নীতি করেছেন, দুর্নীতি করবেন বলেননি, করেছেন। তার মানে আমেরিকা ক্লিয়ার ছিল। আজকে বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা, এটা তো ওপেন সিক্রেট। এখানে আমাদের সেনাপ্রধানের মতো গুরুত্বপূর্ণ জায়গায় থাকা ব্যক্তিরা যদি করাপশনের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আমাদের সাধারণের অবস্থা কি হবে? দুর্নীতিকে তো আমরা শিল্পে রূপ দিতে পারি না। আপনি দেখেন আমাদের আজকের ইকোনমির কি অবস্থা। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে জানতে চাচ্ছে যে আমরা কবে টাকা ফেরত দিতে পারবো, যারা এখানে ইনভেস্ট করেছে তার কোম্পানিগুলো কবে টাকা ফেরত পাবে। সালমান এফ রহমানের বাসার মাননীয় উপদেষ্টার বাসায় যে হেলদি আলোচনা হলো, এটাই মূল আলোচনা ছিল। বাকিটা অনেকটা ফর্মাল আলোচনা ছিল, স্ট্রাকচার্ড ওয়ে। ওটা ছিল ইনফর্মাল আলোচনা। এবং পৃথিবীর সমস্ত ডিপ্লোমেসিতে সমস্ত আলোচনা হয় এরকম ইনফর্মাল, লাঞ্চের টেবিলে, ব্রেকফাস্টের টেবিলে হয়, ব্যানকুয়েট ডিপ্লোমেসিতে হয়। সব শক্ত ইস্যুগুলো এখানেই আলোচনা হয়, এভাবেই হয়। তো এই বিষয়গুলো আমাদেরকে ভাবাচ্ছে। আমাদেরকে আরেকটা বিষয় আজকে সারাদিন থেকে প্রশ্ন, এরপরে কি? জেনারেল আজিজের উপরে নিষেধাজ্ঞার পরে এরপরে কি? এটাই প্রশ্ন। অনেকে যারা বলছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঢাকার বা বাংলাদেশের যে দূরত্ব সেটা কমে গিয়েছে, সম্পর্কের যে টানাপোড়েন ছিল সেটা কমে গিয়েছে, কিন্তু এখন আজকের এই নিষেধাজ্ঞার সংবাদের পর কি এটা মনে হয় কিনা? না, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন, দুইটা বন্ধুর মধ্যে টানাপোড়েন থাকবে, ভালোবাসা থাকবে, এখানে অনেক ইস্যু থাকে। এই যে আমরা যেটা তো করে আলোচনা করলাম, ডোনাল্ড লো তো ক্যাটাগরিক্যালি বলে গেছেন আমাদের মধ্যে হার্ড ইস্যু আছে, সফট ইস্যু আছে, বাট আলোচনা চলবে। এই টানাপোড়েন এটা যেটা আপনি বলতে পারেন যে সম্পর্কটা একেবারে তলানিতে চলে গেছিল। একটা পর্যায়ে মনে হয়েছিল যে এখানে এটা মানে কি বলা যায়, এটা একটা চরম অবস্থা, যেটাকে ওনারা টেনশন বলছেন। সেই জায়গা থেকে আমরা হয়তো ওনারাও একটা ওয়ে আউট চেয়েছেন, আমরাও একটা ওয়ে আউট পেয়েছি। আর এটা তো সত্য, একটা ইলেকশন হয়ে গেছে। ইলেকশনটা তো যে ফর্মে যেভাবেই হোক, যুক্তরাষ্ট্র যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা যে কথাটা বলেছেন যে রিজার্ভেশন ছিল, আমরা রিজার্ভেশনের বাংলা বুঝি আপত্তি। মার্কিন যুক্তরাষ্ট্রের আপত্তিকে অগ্রাহ্য করে আমরা একটা ইলেকশন করে ফেলেছি, আমরা আমাদের মতো করে ইলেকশনটা করেছি। আপনি এখানে বলতে পারেন যে এখানে প্রতিবেশীদের সায় ছিল, এখানে আরও অনেকের সাপোর্ট ছিল। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নিয়েছে, সত্য। এখন আপনার এখানে ইলেকশন হয়ে গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এটা কি করবে? তারা তো বলেছে যে আমরা চেষ্টা করেছি। মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নীতি ডিক্লেয়ার করে নাই এবং আপনার বোথ পার্টি যারা এটার প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে তাদেরকে তারা নিষেধাজ্ঞা দিয়েছে। কাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছে আমরা জানি না, আমরা তো এখন পর্যন্ত সেই খবর পাইনি, সেটাও একদিন প্রকাশিত হবে। আপনি যেটা বলছেন টানাপোড়েন শেষ হয়ে গেছে কিনা, এই টানাপোড়েন আপনি যেটা বলতে পারেন এটা ছাই চাপা পড়েছে।
এটা শেষ হয়ে যায় না। কারণ আরেকটা কথা আসছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান পরিবর্তন করেছে, যেটা সাবির হোসেন চৌধুরী সাহেব বলেছেন। নো, মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান পরিবর্তন করে নাই। মার্কিন যুক্তরাষ্ট্র তার ডিপ্লোমেসির তার যে কৌশল, সে যে ওয়ার্ল্ড ওয়াইড যে ডিপ্লোমেসিটা করে, সেই ডিপ্লোমেসিটা বাংলাদেশে করছে। যে ইস্যুটা সামনে আনা দরকার, যেভাবে একটু সফট টোনে যেটা সামনে আনা দরকার, সেটা সে সফট টোনে আনতেছে। আপনার কাছে মনে হচ্ছে আগেরটা সে একটু হার্ড টোনে নিয়ে আসছিল, কিন্তু সে তার জায়গা পরিবর্তন করে নাই। এটা ওভারনাইট পরিবর্তন হয় না। যেখানে আলোচনা হচ্ছিল যে র্যাবের উপরে যে নিষেধাজ্ঞা ছিল বা আছে, সেই নিষেধাজ্ঞা তারা উঠিয়ে নেবে, এমন একটা আলোচনা বাংলাদেশের অনেক মন্ত্রীরা করছিলেন ডোনাল্ড লুর সফরের সময়। কিন্তু সেখানে আরও একজন অ্যাড হলেন নতুন করে নিষেধাজ্ঞার কাতারে। এটাকে কিভাবে দেখছেন? র্যাবের উপরে নিষেধাজ্ঞা, এটা অত্যন্ত দুঃখজনক। র্যাবের উপরে এই নিষেধাজ্ঞাও আমরা চাই না। আমাদের কোনো বাহিনীর উপরে এরকম নিষেধাজ্ঞা থাকুক, সেটা আমরা চাই না। এটা অনেক ধরনের ব্যারিয়ার তৈরি করে। এটা শুধু ব্যক্তি যে ক্ষতিগ্রস্ত হন তা কিন্তু না। ওই র্যাব প্রতিষ্ঠান হিসাবে র্যাবেরও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ট্রেনিং পাওয়া সহ নানা রকম সহযোগিতা পাওয়ার বিষয় আছে, কিন্তু সেটা বন্ধ আছে। এবং সেটা ধারাবাহিকভাবে বন্ধ হওয়ার পরে সর্বশেষ এই নিষেধাজ্ঞা আসলো। এটা আরও আগে বন্ধ হয়েছে। আমরা চাই যে এটা প্রত্যাহার হোক। এটা প্রত্যাহারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যেটা বলছে সেটা হলো র্যাবের সংস্কার দরকার। এবং তারা কিন্তু পজিটিভলি ফ্ল্যাগ করেছে। ডোনাল্ড লুর সফরে এই বিষয়টা আসছে। উনি কিন্তু বলেছেন যে গুম খুন ছাড়াও আইন শৃঙ্খলা যে ঠিক রাখা যায় এবং ভূমিকা রাখা যায়, সেটা র্যাব প্রমাণ করেছে। এটাতে আপনি কী বুঝলেন? উনি কিন্তু এই যে গুম খুম কমাটাকে অ্যাড্রেস করলেন। তো এটা একটা পজিটিভ ভাইব উনি দেওয়ার চেষ্টা করেছেন। এবং এটাও সত্য, র্যাবের অনেক প্রাতিষ্ঠানিক উন্নতি হয়েছে। তো সেটা মার্কিন যুক্তরাষ্ট্র আরেকটি কথা বলেছে, যেটা আমাদের বিচারিক এটা আমাদের জাস্টিস ডিপার্টমেন্টের অধীনে, এই যে স্যাংশন প্রত্যাহার, সেটার জন্য বাংলাদেশ ওই ফর্মে বাংলাদেশ চেষ্টা করছে। এটা হয়তো আমাদের এই এদিকে অবস্থা যদি দৃশ্যমান হয়, আমরা যদি আমাদের অবস্থানটা আরও দৃশ্যমান করতে পারি, সেই জায়গাতে লং রানে এই নিষেধাজ্ঞা হয়তো উঠবে। কিন্তু এই নিষেধাজ্ঞা ওভারনাইট উঠে যাবে, এটা কিন্তু ডোনাল্ড লু বলেননি। এটা উনি একটা পজিটিভ ভাইব দেওয়ার চেষ্টা করেছেন যে র্যাবের, উনি ক্যাটাগরিক্যালি বলেছেন যে গুম খুন বা এই সমস্ত মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগগুলো ছাড়াও আইন শৃঙ্খলা ঠিক রাখা যায়, এটা র্যাব প্রমাণ করেছে। এটাই ছিল ওনার মেসেজ। তার মানে ওটা কমেছে। এখন আপনি যদি এই নিষেধাজ্ঞা উঠতে হয়, তাহলে জাস্টিস ডিপার্টমেন্টের সাথে আমাদের লিগাল আর্গুমেন্ট করতে, আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে একটা মামলা হলে আমরা কি করি? আমরা কোর্টের দ্বারস্থ হই। সেটা একটা কোর্টে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এটা ওই জায়গা থেকে বের হয়ে আসি। এটা হয়তো ওই প্রসেসেই আছে এখন পর্যন্ত। আর এই যে নিষেধাজ্ঞা আজকে আজিজ সাহেবের উপরে আসলো, আজিজ সাহেবেরকে প্রশ্ন করা হয়েছিল, মিডিয়া প্রশ্ন করেছিল যে আপনি কি করবেন, আপনি কি করবেন? উনি বললেন আমি কিছুই করব না। বলা হয়েছিল, এটা যমুনা টেলিভিশন দেখছিলাম, বলা হয়েছিল আপনি কি দূতাবাসে এটার জন্য যাবেন কিনা, কথা বলবেন কিনা? আপনি বললেন না, আমি এটার জন্য যাব না। আসলে ওনার এখানে কিছু করার নাই। আমি আবারও বলছি, এই পর্যায়ের একজন ব্যক্তির বিরুদ্ধে এরকম গুরুতর অভিযোগ এবং আরেকটা আমাদের বন্ধু রাষ্ট্রের পক্ষ থেকে তাকে নিষেধাজ্ঞা দেয়া, এটা আমাদের জন্য চরম লজ্জাজনক। জাতি হিসাবে এটা আমাদের জন্য চরম অস্বস্তিকর। আমরা চাই উনি, ওনার অপরাধ, ওনার অভিযোগ, এই অভিযোগগুলো নিষ্পত্তি হওয়া উচিত। উনি যদি এটার জন্য আসলেই দায়ী হয়ে থাকেন, তাহলে তার বিচার হোক, সেই প্রক্রিয়ায় যাক সরকার। উনি যদি এটা, অনেক অভিযোগ হয়তো তার বিরুদ্ধে আছে, সেটা প্রমাণ সাপেক্ষ, সেটা যদি প্রমাণ না হয়, সেই বিষয়গুলো খোলাসা হওয়া উচিত। নির্বাচনের আগে তো যুক্তরাষ্ট্র একটা ঘোষণা দিয়েছিল যে ভিসা নিষেধাজ্ঞা দিবে যারা নির্বাচনে বাধা দিবে বা এই ধরনের। সামনে কি তাহলে এই ধরনের কোনো কিছু আসতেছে কিনা? মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে আজকে যে ফ্রন্টটা ওরা উন্মুক্ত করলো, সেটা হচ্ছে এক ধরনের একটা অ্যাক্টের অধীনে। করাপশন নিয়ে ওদের কী আছে সামনে আমরা জানি না। ভিসা নিষেধাজ্ঞাটা ছিল ইলেকশন সেন্ট্রিক, ইলেকশন বা গণতান্ত্রিক প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করে, কাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা হয়েছে সেটা সময় বলে দেবে। অনেকের ইন্ডিভিজুয়াল কেস আছে যাদের বিরুদ্ধে অলরেডি নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এটা ঘোষণা করেছে। আমরা হয়তো ওই লিস্ট পাই নাই, কারণ আমরা তো অনেক কিছু না দেখলে আমাদের সেই জিনিসটা বিশ্বাস হয় না, বা আমরা এটা বিশ্বাস করতে চাই না। কিন্তু ডিপ্লোমেসিতে সব কিছু আপনি প্রকাশ্য পাবেন না, এটা ফিল করার বিষয়। এটা কী হচ্ছে না হচ্ছে, এটা ওই শব্দের মধ্যেই বুঝে নিতে হবে যে কত দূর কী অ্যাকশন হয়েছে। আপনি অ্যাকশন দেখে বুঝবেন 1-to-1 বা ক্লোজ ডোরে কী আলোচনা হয়েছে।
এটা আপনাকে কেউ এসে বলবে না যে 1-to-1 এই আলোচনা হয়েছে। 1-to-1 আলোচনা, ওইটার কনসিকুয়েন্স, ওইটার পরবর্তী পদক্ষেপগুলো দেখলেই আপনি বুঝবেন যে 1-to-1 আলোচনা, ওটা অনুমান করে নিতে হবে, ওটা ফিল করতে হবে যে এটা কী আলোচনাটা হয়েছে। আপনি দেখেন গভর্নমেন্টের মধ্যে এই ডোনাল্ডোর সফরে যে স্বস্তির ভাবটা ছিল, হ্যাঁ, সেইটা আবার খানিকটা অস্বস্তিও ছিল, তাকে ঢাকায় রেখেই নানা রকম কথাবার্তা বলা হয়েছে। তো এইটা আমরা মিশ্র অবস্থান আমরা দেখছি। অনেকে মনে করছেন এটা খুব স্বস্তির, কিন্তু বাস্তবতা হচ্ছে না, এটা মিশ্র ছিল। আমার বিবেচনায় এটা মিশ্র ছিল। অনেক অনেক ধন্যবাদ মিজান ভাই আমাদের সময় দেওয়ার জন্য।